নির্বাচন ডিসেম্বরেও হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু এই জুলাই সনদের আইনি ভিত্তি এবং হচ্ছে গণপরিষদের ইলেকশনের কথা আমরা যেটা বলছি সেটা হলো ফেব্রুয়ারিতেও ডিসেম্বরেও হতে পারে। এই অস্থিরতা, ক্যাম্পাসগুলোর অস্থিরতা, আন্দোলন সবকিছু মিলে বিএনপি এবং জামাত যদি আবার মুখোমুখি তাদের শক্তি প্রদর্শন করতে আসেন, সেক্ষেত্রে আওয়ামী লীগের আবার আমরা সুযোগ করে দিচ্ছি কিনা? আমাদের 15 বছর ধরে একটা ঝড় গিয়েছে, 15 বছর কন্টিনিউয়াস, 15, 16, 17 বছর। তারপরে আমরা যখন এই পজিশনে এসেছি, আমি এখনই মানে 5 তলা বাড়ি বানানোর চিন্তা করছি, এটা খুবই দুর্ভাগ্যজনক। ইয়ারের আমি একটা ভালো এক্সাম্পল দিতে পারি, জার্মানি। সো জার্মানিতে আপনি যদি চিন্তা করেন, ওদের যে উন্নত মানসিকতা, চিন্তা ভাবনা, আমরা এই যে 1 বছর ঐক্য ধরে রাখতে না পারা জাতি, আমাদেরকে তো ভাই আগে একটা প্রপার পজিশনে আসতে হবে। আমরা এখনই একজন আরেকজনের সাথে ফাইটে লেগে গেছি, মানে জাস্ট একটু দেখলাম যে পরিস্থিতি ভালো হয়েছে, ব্যাস ভাই নেমে যাই, আমি আমারটা বের করে আনি কিছু একটা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সমসাময়িক। আপনাদের সাথে আছে আমি সুজন মাহমুদ। দর্শক, আজ আমাদের সাথে আলোচনার জন্য আছেন ব্যারিস্টার শাহেদুল আজম। উনি সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। একই সাথে আমাদের সাথে আলোচনার জন্য আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। ধন্যবাদ। আমরা আজকে এই আলোচনার আগে দেখলাম যে হঠাৎ করে আবার রাজনৈতিক যে অস্থিরতা, সেই অস্থিরতা হয়তো আমরা দেখতে পাচ্ছি। রাজনীতি অনেক দিন যাবত, এর আগে দেখলাম যে বিভিন্ন গ্রুপের বিভিন্ন রকমের দাবি দাওয়াতে আন্দোলন সংগ্রাম। এবার তো সরাসরি রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রামে নেমে গেল। আবারও কি অস্থিরতা শুরু হলো? ব্যারিস্টার শাহেদুল আজম, আপনার কাছেই শুরুতে আসতে চাই। ধন্যবাদ। এনডিএম এর মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা মনে করছি যেটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের একদম শুরু থেকে যদি আসি, দেখতাম যে বিভিন্ন দাবি দাওয়ায় মানুষ রাস্তায় বসে যাচ্ছে, তারপর আস্তে আস্তে মব ক্রিয়েট হচ্ছে। সো সেগুলোকে কিন্তু সরকার দমন করতে ব্যর্থ হয়েছে এক প্রকার। কিছু কিছু জায়গায় সেটেলমেন্ট হয়েছে, ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখেছি যে যেটা এক্সপেকটেশন ছিল যে সরকার কিছু জায়গায় তাদের কঠোর হতে হবে, তারা সম্পূর্ণভাবেই সেক্ষেত্রে ব্যর্থ হয়েছে। কিন্তু তারপরেও আমাদের দেখতে হবে যে একটা ফ্যাসিবাদী সরকার ছিল, এবং সেই ফ্যাসিবাদী সরকারের অনেক মানুষজনই এখনো প্রশাসনে রয়ে গিয়েছেন। তো এটা বলে বলে আসলে অনেক সময় পার হয়ে গিয়েছে, 1 বছরের বেশি সময় এখন পার হয়ে গিয়েছে। সো এই মুহূর্তে আমরা একটা নতুন মোড় দেখছি, যেটা আরো দুর্ভাগ্যজনক, যে আমরা একসাথে আসলাম, ঐক্যবদ্ধভাবে একটা ফ্যাসিস্ট সরকারকে আমরা হটালাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেশের থেকে নিজেদের প্রায় দলকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। তো এটা খুবই অত্যন্ত দুর্ভাগ্যজনক। যে কিন্তু এটা স্বাভাবিক না যে আসলে যে যার দলকে প্রায়োরিটি দিবে? না, এটা যে যার দলকে প্রায়োরিটি দিবে অবশ্যই, কিন্তু এটা সুযোগে আপনি চিন্তা করবেন যে অনেক কিছু হতে পারে। প্রথমত, অসাংবিধানিক কোনো সরকার আসতে পারে দেশে, কোনো শক্তি আসতে পারে দেশে, এবং ফ্যাসিবাদীদের আসার একটা সুযোগ করে দেওয়ার হতে পারে। তো এইসব জিনিসগুলো কিন্তু চিন্তা করতে হবে। 1 বছর 1.5 বছর আগে যখন আপনারা নামতেই পারতেন না মাঠে, সেই মানুষগুলো এখন যখন অনেক বড় বড় কথা বলছেন, এগুলো আসলে খুবই দুর্ভাগ্যজনক। আর আপনার দেখতে হবে যে দেশের প্রায়োরিটি কি। দেশের প্রায়োরিটি এই মুহূর্তে মানুষকে, জনগণকে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেয়া এবং দেখা যে আমি জনপ্রিয় নাকি, সেটা টেস্ট করা। সেটা না করে আমি বারবার একটা ছোট ছোট ইস্যু ক্রিয়েট করে, এবং এমন ইস্যু ক্রিয়েট করছি, সেই ইস্যুগুলোর আসলে কোনো বাস্তবসম্মত, কোনো রিয়েলিস্টিক কোনো মানে এটার কোনো ভ্যালুই নাই। সো এই জায়গাটাতে আমি মনে করি, এবং আমরা মনে করি যে এই এখন যে আন্দোলন হচ্ছে, সেটা শুধুমাত্র মানে নির্বাচনকে পিছানো বা একটা মানে ষড়যন্ত্রকে সামনে এগিয়ে আনার সুযোগ করে দেয়া হচ্ছে। যে মানুষ বারবার যে ষড়যন্ত্র বলছি বা নির্বাচনকে পিছানোর, মানে এই ষড়যন্ত্রটা বেসিক্যালি কি মনে করছেন যে মানে আসলে কিসের ষড়যন্ত্র এটা হতে পারে? এটা একটা, আমরা যেটা বলছি যে একটা অসাংবিধানিক শক্তি আসতে পারে, একটা ফ্যাসিবাদীদের এখানে এন্টার করার আরেকটা সুযোগ করে দেওয়া হতে পারে। তো এটা আসলে খুবই দুর্ভাগ্যজনক, কারণ যারা করছেন তারা 1-1.5 বছর আগে এই দেশে রাজনীতি করতে পারতেন না। সবাই মিলে একসাথে একটা ঐক্যমতে এসেই কিন্তু হয়েছিল। সো এখন যখন ঐক্যমতে আমরা রেগুলার সব দলেরই রিপ্রেজেন্টেশন হচ্ছে, এবং আমাদের এনডিএম এর পক্ষ থেকেও আমাদের মহাসচিব মমিনুল আমিন সাহেব প্রত্যেকদিন গিয়ে কথা বলছেন, এবং এখানে এই যে জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুব মানে সিম্পল জিনিস নিয়ে তারা এখন ইস্যু ক্রিয়েট করছেন, যে জিনিসগুলো বাংলাদেশের পার্সপেক্টিভে একদমই রিয়েলিস্টিক না। বাংলাদেশের পার্সপেক্টিভে আপনার চিন্তা করতে হবে যে মানুষকে আগে ভোটাধিকারটা ফিরিয়ে দেই, তারপরে আস্তে আস্তে আমরা দেখি যে এটাকে আমরা বেটার কি করতে পারি। আমি 15 বছর ভোট দিতে পারি না, আমি এই নির্বাচনকে আবার পিছাতে চাই,
এটার মানে কি ব্যাখ্যা হতে পারে, এটা আমি যারা আন্দোলন করছে তাদের কাছেই প্রশ্ন রাখবো এবং আপনাদের কাছেও প্রশ্ন রাখবো যে আপনারা কেন তাদেরকে এই প্রশ্নটা করছেন না। আচ্ছা, আমরা এই প্রশ্নগুলো করব। আমাদের সাথে আরেকজন আলোচক আছে, উনি এই আন্দোলন ঘিরে যারা যারা, যদিও এনসিপি আপনার দল এই আন্দোলনের সাথে যাননি, কিন্তু তাদের যে দাবি সেই দাবিগুলোর সাথে আপনারাও আছেন, সেই বিষয়গুলো শুনবো। তার আগে ওনার কাছ থেকে একটু ছোট করে শুনতে চাই যে উনি যে প্রশ্নগুলো রাখলেন, যে আসলে এটাকে অস্থিরতা করা হচ্ছে, এটাকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বা ষড়যন্ত্র দেখছেন, আপনি কি এর সাথে একমত কিনা? আমি প্রথমে বলতে চাই যে আন্দোলন সংগ্রাম যে ডাক দিয়েছেন বা যে কর্মসূচিগুলো জামাত ইসলামের নেতৃত্বে যে একটি জোট সেটা পালন করছেন, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার, তারা সেটা করতেই পারেন। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে তারা আন্দোলন করছেন কার কাছে, কিসের ভিত্তিতে, কিসের জন্য আন্দোলন করছেন, এই প্রশ্নটা আসতে হবে। আমরা দেখছি বিগত প্রায় 6 মাস ধরে ঐক্যমত্য কমিশনের নেতৃত্বে সরকার এখানে মডারেটরের দায়িত্ব পালন করছেন। বাকি দলগুলো, সবগুলো রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তি সেগুলো এসে সেখানে আলাপ আলোচনা করছেন নিজেদের মধ্যে মীমাংসা করার বিষয়। এই মুহূর্তে এসে যখন আপনি আন্দোলনের ডাক দিচ্ছেন, রাজপথে আপনার অধিকার বা রাজপথে আপনার দাবি দাওয়া আদায় করার সিদ্ধান্ত নিয়ে নিলেন, তখন আপনি ডায়ালগের যে পথ বা ডায়ালগের মাধ্যমে যে সমাধান হওয়ার যে সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাকে আপনি অস্বীকার করছেন। তার মানে আমরা বলতে পারি যে আবারও অস্থিরতা তৈরি হয়েছে। আমি এটাকে বলছি না অস্থিরতা শুরু হচ্ছে, ইট মে টার্ন ইনটু ভায়োলেন্স, ইট মে টার্ন ইনটু আপনার ডিসঅর্ডার, সেটার সম্ভাবনা, ব্যাপক সম্ভাবনা রয়েছে, প্রবল সম্ভাবনা রয়েছে। এখানে বাংলাদেশের বাইরেও, বাংলাদেশের সবকিছু কিন্তু কেবলমাত্র বাংলাদেশ থেকেই নিয়ন্ত্রণ হয় না। আমাদের যারা স্টেক হোল্ডার রয়েছেন, যারা আমাদের উন্নয়নের সাথী, যারা আমাদের মানে হচ্ছে কূটনৈতিকভাবে আমাদের বন্ধু বা স্ট্র্যাটেজিকভাবে যাদের এখানে বাংলাদেশে ইন্টারেস্ট রয়েছে, তারাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সময়ে সময়। তো সেই জায়গা থেকে আমরা মনে করি এটা একটা অন্ধকারের দিকে গেলেও যেতে পারে। তো যে প্রশ্নটা আমাদের করতে হবে সেটা হচ্ছে জামাত ইসলামের নেতৃত্বে যে জোটটা আজকে রাজপথকে বেঁচে নিলেন এবং সেখান থেকে তারা হুঙ্কার দিচ্ছেন এবং তারা আজকে আমি দেখছিলাম যে তারা যমুনাকে ঘেরাও করারও হুমকি দিয়েছেন। তো সেক্ষেত্রে তারা সরকারকে বিপক্ষ শক্তি বানাচ্ছেন এবং সরকার এখানে মডারেটর ভূমিকা পালন করছেন। এখন তারা যদি এসে এক পক্ষ তারা যদি মনে করেন রাজপথেই সমাধান হতে হবে, আরেক পক্ষ যদি মনে করেন তাদের যে আন্দোলন, সে আন্দোলন বা যে দাবি দেওয়া সেগুলো হচ্ছে পসিবল না, সেগুলো ফিজিবল না, সেই ক্ষেত্রে তারাও যদি রাজপথে এটার বিরুদ্ধে আন্দোলন করেন, তাহলে কিন্তু শক্তিমত্ত প্রদর্শনের যে দু দলের আমরা বা দুটি জোটের যখন আমরা দেখতে পাবো, তখন এর মধ্যে বাংলাদেশের মানুষ সাফার করবে। এনসিপি আমাদের যেটা জাতীয় নাগরিক পার্টি মনে করে এই ধরনের কর্মকাণ্ড থেকে, যেটা মে টার্ন ইনটু ভায়োলেন্স, ডিসঅর্ডার, সেখান থেকে দলগুলোকে বিরত থাকাই ভালো, শ্রেয়। বরং যে ধারাবাহিকতায় আলাপ আলোচনা এবং ডায়ালগের যে ধারাবাহিকতা চলছে, সেখানের মধ্যে এসেই যদিও কম্প্রোমাইজ করে হলেও বা দলীয় অবস্থান থেকে ছাড় দিয়ে হলেও দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদেরকে আলাপ আলোচনার মধ্য দিয়েই আমাদেরকে একটা সমঝোতায় যেতে হবে। আরেকটি বিষয় আমরা দেখি, কিন্তু এই সমঝোতার পথ অনেকদিন যাবত তো আলোচনা হলো, সেই আলোচনায় দেখলাম যে অনেক জায়গা তো আপনারাও তো তাদের সাথে সমঝোতার জায়গায় আসতে পারেননি। তাহলে কিভাবে মনে করছেন যে ডায়ালগের মধ্য দিয়ে সমঝোতা হতে পারে? আমরা তো একটা ভিন্ন দল, আমাদের অবস্থান অবশ্যই ভিন্ন থাকবে, তারা একটা ভিন্ন দল, সেক্ষেত্রে সবারই যদি এরকম ভিন্ন ভিন্ন অবস্থান, সেই অবস্থানকে we কেন্দ্র are করে getting into some point যেখানে আমরা হচ্ছে কনসেনসাস গুলো আমরা দেখতে পাচ্ছি। যেমন গতকালকের ঐক্যমত্য কমিশনের যে সর্বশেষ মিটিংটা হলো, সেখানে আমরা দেখছি যে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে যে একটা রিকমেন্ডেশন অথবা সাজেশনস বলেন সেখানে আসছে, সেখানে তারা হচ্ছে কনস্টিটিউশনাল ওয়ার্ডার কথা বলছেন। সেখানে তারা বলছেন যে সংবিধানের যে মৌলিক যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলোর যে কি বলা যায় অনুমোদন অথবা হচ্ছে আইনি ভিত্তি, সেই আইনি ভিত্তিগুলো দেওয়া যেতে পারে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের মাধ্যমে। সেটা কিন্তু খুব কাছাকাছি এবং জামাত ইসলামী কিন্তু গতকালের এই যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনাকে সমর্থন করেছেন। কিন্তু দেখেন, এর আগেই কিন্তু তারা আন্দোলনের ডাক দিয়েছেন এবং গতকালের এই আলোচনার পরে তারা আজকে সেই আন্দোলনটাকে ক্যারি করছেন। সুতরাং তারা ধরেই নিয়েছেন যে ঐক্যমত্য কমিশনের মেয়াদ তো আরো 1 মাস বাড়ানো হলো, সেক্ষেত্রে ঐক্যমত্য কমিশন আজকে আরো 1 মাস প্রচেষ্টার মাধ্যমে আমরা তো অনেকগুলো জায়গায় প্রায় 86টার মতো জায়গায় একমত হতে পেরেছি, তাহলে বাকিগুলো হয়তো সময় লাগছে কিন্তু আমরা একমত হতে পারবো। কিন্তু জামাত ইসলামী এবং ওই জোট মনে করছে এখনই ওইখানে পৌঁছানো সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, এবং তারা এটাকে কোনো ধরনের আলাপ আলোচনার মাধ্যমে মীমাংসার পথকে এখানে বন্ধ করে দিতে চাচ্ছেন। আমরা এটা মনে করি এটার ইল ইন্টেনশন থাকলেও থাকতে পারে।
এবং তাদের যে বেসিক ফান্ডামেন্টাল যে দাবি, সে দাবিটা হচ্ছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুটাতেই পিআর পদ্ধতি লাগবে। এবং জামাত ইসলামের নায়েবে আমির উনি বলছেন যে একটিবারের জন্য হলেও পিআর ওনারা দেখতে চান। তাহলে যেটা সাস্টেনেবল না, সেটা কেবলমাত্র একবারের জন্য ট্রায়াল অ্যান্ড ইরোর মেথডে সেটাকে একবার চেকে দেখার জন্য, একটা পরীক্ষামূলকভাবে দেখার জন্য যে একটা প্রস্তাবনা, সে একটা প্রস্তাবনা যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই ক্রিটিক্যাল মুহূর্তে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। এবং ভাই যেটা বলছিলেন যে একটা অসাংবিধানিক বা একটা শক্তিকে, একটা এন্টিটিকে সেখানে সুযোগ করে দিতে পারে এবং দীর্ঘস্থায়ীভাবে দেশটা পেছনের দিকে চলে যেতে পারে, সেটা একটা সুযোগ করে দিতে পারে। সেটা কিন্তু তারা দেখছেন কিনা আমি এখনো চিন্তা ভাবনা করে এটা ভেবে পাইনি। তো আমরা মনে করি এই ক্রিটিক্যাল মুহূর্তটা একটা কনসেনসাসের মধ্যে দিয়ে এসে আমরা ব্যক্তি থেকে দল বড়, দল থেকে হচ্ছে আমাদের দেশ বড়, সেই ফিলোসফিতে যদি আমরা দলীয় জায়গা থেকে একটু ছাড় দিয়ে হলেও জনগণের জন্য, বৃহত্তর জনগণের জন্য যদি আমরা কনসেনসাসে আসতে পারি, সেটাই আমাদের জন্য, দলের জন্য, রাজনীতির জন্য, দেশের জন্য লাভজনক হবে। সেখানে আমরা এই ক্রিটিক্যাল মুহূর্তে কোনো একটা ট্রায়াল অ্যান্ড এররকে আমরা সামনে নিয়ে আসতে পারি না এবং আমরা সেখানে যেতে চাই না। বরং আমাদের এনসিপি থেকে যে জোটের যে বিষয়গুলো, সেই জোটের যে দাবি দাওয়াগুলোর জন্য তারা রাস্তায় নেমেছেন, সেগুলো আমরা সামগ্রিকভাবে একমত নই। আমরা কিছু কিছু জায়গায় তাদের সাথে একমত আমাদের রয়েছে, ঐক্যমত রয়েছে, বা আমরা নীতিগতভাবে আমাদের সমর্থন রয়েছে তাদের কাছে। কিন্তু তারা যে ফান্ডামেন্টাল যে দাবিটা, সেটা হচ্ছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে পিআর। আমরা সেখানে বলছি কেবলমাত্র উচ্চকক্ষে পিআর হতে পারে। বাংলাদেশের মানুষজন আপনার রাজনৈতিকভাবে এবং অন্য যে কোনোভাবে আর্থসামাজিকভাবে এখনো পর্যন্ত দুকক্ষেই পিআর হোক, এই রাজনৈতিক অবস্থানে আমরা এখনো আসতে পারিনি। ওকে, আমরা আবার আসবো আপনার কাছে। আপনার কি এটাই মনে হয় যে আসলে আমরা বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে পিআর নিয়ে এখন যে আলোচনা এবং সেটা নিয়ে আন্দোলন, সেটা নিয়ে আবারও অস্থিরতার একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে এই পিআর এর ব্যাখ্যা, আপনি তো একজন আইনজীবীও এবং পড়াশোনাও বিদেশে করেছেন, একই সাথে বাংলাদেশে বড় হয়েছেন, সব জায়গা থেকেই যে উদাহরণগুলো দেয়া হচ্ছে বিশ্বের অনেক উন্নত দেশগুলোতে আছে, তারা ভালো অবস্থায় আছে, এটার ভালো উদাহরণ তারা দিচ্ছেন, একই সাথে অন্য খারাপ উদাহরণগুলো এসছে। সেই জায়গা থেকে এখন এসে আপনার কাছে কি মনে হয় যে আসলে এটা আমাদের জন্য কতটা যুক্তিযুক্ত? আচ্ছা, সো বেসিক্যালি ফার্স্টে উনি যেটা বলেন আমি এর সাথে অনেকটাই একমত পোষণ করব। এবং এর সাথে আপনি যদি চিন্তা করেন, আমাদের এখন যেটা চলমান বিদ্যমান আছে সেটা হচ্ছে ফার্স্ট পাস দ্য পোস্ট, যে একটা কনস্টিটিউয়েন্সিতে একজন জয়ী হয়ে আসবেন। তো আমরা যদি দেখি যে বাংলাদেশের যে এলাকা ভিত্তিক রাজনীতি, প্রত্যেকটি এলাকার জন্য একজন সংসদ সদস্য থাকবেন, যিনি ওই এলাকার সুবিধা অসুবিধা এই জিনিসগুলো দেখার জন্য তাকে দায়িত্ব দেওয়া হবে। তো প্রথমত আপনি পিআর পদ্ধতি যদি নিম্নকক্ষে চিন্তা করেন, আচ্ছা প্রথমত আমি আরেকটা জিনিস দিয়ে স্টার্ট করবো যে বাংলাদেশে এখনো তো উচ্চকক্ষ নাই, সেখানে আমি নিম্নকক্ষে চাচ্ছি, উচ্চকক্ষে চাচ্ছি, মানে আমার শোনেন, আমি একটা অ্যাকুয়ারিয়াম কিনতে পারি, কিন্তু সেখানে আমি বলছি ভাই আমার লেক কিনতে হবে, এরকম অবস্থা ওনাদের দাবি দেওয়া মনে হচ্ছে যে। তো এখানে আমার উচ্চকক্ষই এখনো হয়নি, তো সেখানে আমি নিম্নকক্ষে, যেখানে একটা পার্টিকুলার কনস্টিটিউয়েন্সিতে একজন সংসদ সদস্য থাকবেন, আমি কাকে দিব? আমি নীলফামারীর একটা মানুষকে আমি কক্সবাজারে দিব, উনি এই এলাকা সম্পর্কে জানেন না, মানুষদের সম্পর্কে জানেন না, তো ওই এলাকার উন্নতি কিভাবে হবে? এখন দিস ইজ নট জার্মানি। যেমন পিআর এর আমি একটা ভালো এক্সাম্পল দিতে পারি, জার্মানি। সো জার্মানিতে আপনি যদি চিন্তা করেন, ওদের যে উন্নত মানসিকতা, চিন্তা ভাবনা, আমরা এই যে 1 বছর ঐক্য ধরে রাখতে না পারা জাতি, আমাদেরকে তো ভাই আগে একটা প্রপার পজিশনে আসতে হবে। আমরা এখনই একজন আরেকজনের সাথে ফাইটে লেগে গেছি, মানে জাস্ট একটু দেখলাম যে পরিস্থিতি ভালো হয়েছে, ব্যাস ভাই নেমে যাই, আমি আমারটা বের করে আনি, কিছু একটা বার্গেনিং এর একটা সুযোগ করে আনি। তো জামাত বা আরো যে 6টা দল আছেন, ওনাদের দাবি দাওয়াগুলো হতে পারে যে ওনাদের কাছে যৌক্তিক মনে হয়, কিন্তু আপনি যদি বাইরের যে কোনো নিউট্রাল ভিউ থেকে চিন্তা করেন, এটা আমার দলের পক্ষ থেকে বা ওনার দলের পক্ষ থেকে দরকার নেই, নিউট্রালি যে কোনো একটা সেন মানুষকে এনে জিজ্ঞেস করলে বলবে যে ভাই এই দেশে উচ্চ কক্ষই নাই, নিম্ন কক্ষে আপনি পিআর চান, এটা কি সম্ভব? এটা বাংলাদেশের পার্সপেক্টিভে দিস ইজ কমপ্লিটলি ইম্পসিবল। এবং ভাইয়া যেটা বললেন যে ট্রায়াল এন্ড এরর বেসিস, এইটা পরবর্তী নির্বাচনে আমরা উচ্চ কক্ষের জন্য চেষ্টা করতে পারি, এবং এই নির্বাচনে আগেও যদি উচ্চ কক্ষ স্ট্যাবলিশ হয়, সেখানে হয়তো সব দলের ঐক্যমতে কোনো একটা মানে ঐক্যমতে এসে কোনো একটা প্রভিশন ক্রিয়েট করা যেতে পারে, কিন্তু নিম্ন কক্ষে এটা করার কোনো ধরনের কোনো সুযোগই নেই। সেক্ষেত্রে আপনারা বলছেন যে কোনো সম্ভাবনা নেই, এই আলোচনাগুলোরই সম্ভাবনা সবকিছু উড়িয়ে দিয়ে, যেহেতু একদিকে জামাত তার
মানে জোট সঙ্গীদের নিয়ে আন্দোলনে নেমেছে, একই সাথে আপনারাও বলছেন যে কোনোভাবেই এই আলোচনাগুলো হতে পারে না, আন্দোলনের পথরুদ্ধ হয়ে যাচ্ছে বলা চলে। তাইলে সামনের কোনো ধরনের মানে সামনে কি হতে যাচ্ছে কি মনে না, করছেন? আমি যেমন বললাম, আমি কিন্তু বলিনি যে মানে এই পার্টিকুলার কোন দল ষড়যন্ত্র এখন করছে, কিন্তু ষড়যন্ত্রের একটা স্কোপ ক্রিয়েট করে দিচ্ছে। আমরা একটা লুপহোলস দেখে যাচ্ছি, যেই লুপহোলস দিয়ে অসাংবিধানিক কোন শক্তি অথবা ফ্যাসিবাদীদের কোন দোসররা অথবা সরাসরি তারাই আমাদের মাঝে একটা বিভেদ সৃষ্টি করার সুযোগ পাবে। আমরা যারা ছিলাম যুগপৎ আন্দোলনে সবাই একসাথে ছিলাম, হ্যাঁ এখন দেশের থেকে হয়তো সবাই দলকে প্রায়োরিটি দিচ্ছে, কিন্তু তাই বলে এটা না যে আমি 15 বছর যেই জিনিসের জন্য আন্দোলন করলাম, যে আমার ভোট দিতে পারছি না, আমি আবার সেই জিনিসটাকে পিছিয়ে দিতে যাচ্ছি কেন ভাই? আমরা একটু মানে সিস্টেমে আসি। আমরা এবারে যতটুকু প্র্যাকটিক্যাল ততটুকু চাই। সো পিআর যেটা এখন, যেটা ফার্স্ট পাস দ্য পোস্ট, এটাতেই থাকি। আমরা পিআরটাকে নিয়ে চিন্তা ভাবনা করি এটাকে কি করা যেতে পারে। হয়তো ছোট ছোট কোনো স্থানীয় সরকার নির্বাচন হোক বা অন্য কোনো নির্বাচন হোক, ওইসব জায়গায় আমরা দেখতে পারি যে কি হয় এই ধরনের কোনো সিচুয়েশন হলে, সেটা করে এসে তারপরে ন্যাশনাল ইলেকশনের কথা চিন্তা করে। ন্যাশনাল ইলেকশনে এই দাবিতে পিছিয়ে দেওয়াটা, এটা জামাত বা অন্যান্য যেসব দল আছে, তার স্পেশালি জামাত একটা প্র্যাগম্যাটিক দল, তাদের কাছ থেকে এটা খুবই দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক বলে আমি মনে করি। আমরা একটু অন্যদিকে যেতে চাই। আমরা দেখছি যে জামাত একদিকে মাঠে আন্দোলন করছেন, আবার তাদের মধ্যে মতের মিল হচ্ছেন না, আবার একই সাথে যখন আমরা ঐক্যমত্য কমিশন সহ বিভিন্ন আলোচনায়, এমনকি ডক্টর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উনি জাতিসংঘের যে সাধারণ অধিবেশনে যাচ্ছেন, সাধারণ পরিষদের অধিবেশনে, সেখানে 4টা দল যারা আছেন, এখানে জামাতের একজনও আছেন। আমরা তো বাইরে বাইরে বা উপরে উপরে তাদের মধ্যে একটা সম্পর্ক, সুসম্পর্ক, হৃদ্যতা দেখি, কিন্তু ওই এই ধরনের মানে ঐক্যমত্যটা হচ্ছে না কেন? আসলে কিসের অভাব দেখছেন আপনি? আচ্ছা, প্রথমত এই কালচারটাকে আমি খুব সাপোর্ট করি, কারণ আমি জাস্ট আমার একটা কোর্টের ছোট্ট একটা এক্সাম্পল দেবো, যে 10-12 বছর আগে বিএনপি, আওয়ামী লীগ অথবা আমরা যারা এনডিএম অথবা অন্যান্য রাজনৈতিক দল যারা, আমরা খুব একসাথে বসে খুব হারমোনিয়াসলি থাকতাম। তো একটা টাইমের পর একটা পার্টিকুলার ব্যক্তি যখন এই কোর্টে ঢুকলেন, তারপরের থেকে আমরা গত 5-6 বছর ধরে দেখলাম যে বিএনপি, আওয়ামী লীগ অথবা আমরা এনডিএম এবং অন্যান্য যেসব দল আছে, তারা একসাথে আর বসতে পারি না। তো এই কালচারটা থেকে আমরা যদি বের হয়ে আসতে পারি, অবভিয়াসলি ইটস আ গুড সাইন। কিন্তু আপনি যেটা বললেন যে আসলে মানে উপরে থেকে কে কি ডিসিশন দিচ্ছে, ওগুলো হয়তো পার্টিকুলার, হয়তো আমি আর উনি, আমরা দুজন হয়তো খুব ভালো আমাদের সম্পর্ক থাকতে পারে, কিন্তু আমার হাই আপ আর ওনার হাই আপ যদি এক মতের মিল না হয় তাদের, তাহলে কিন্তু আমরা একসাথে কাজ করতে পারবো না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এগুলো একটা গুড সাইন, যে আচ্ছা দুইজন বসতে পারছে, যে একসাথে যাচ্ছেন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে, সেখানে গিয়ে তারা যদি কথা বলে হাই আপসকে আর একটু বেটার কোনো বুদ্ধি দিতে পারেন, যে না আমরা আসলে এই ধরনের রাস্তায় আন্দোলন করে দেশকে আরো ক্ষতির দিকে না নিয়ে গিয়ে স্টেবিলিটি আনে। একটা ঝড় যখন হয়, তারপর আমি পরের দিনই বাসাটা বানাতে পারবো না, আগে আমার জায়গাটা পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে তারপরে চিন্তা করতে হবে যে আমি এখন একতলা বাড়ি বানাবো না দোতলা বাড়ি বানাবো। এখন আমাদের 15 বছর ধরে একটা ঝড় গিয়েছে, 15 বছর কন্টিনিউয়াস, 15, 16, 17 বছর। তারপরে আমরা যখন এই পজিশনে এসেছি, আমি এখনই মানে 5তলা বাড়ি বানানোর চিন্তা করছি, এটা খুবই দুর্ভাগ্যজনক। এবং আমি মনে করি যে সৌহার্দ্যটা, রাজনৈতিক সৌহার্দ্যটা আবার ফিরে আসুক, এবং সেখান থেকে হাই আপস গুলাও যেন দেশের কথা আগে চিন্তা করে। বাট আমরা বারবারই ওই দলের কাছে হেরে যাচ্ছি, ব্যক্তির কাছে হেরে যাচ্ছি। কিন্তু এই বৈঠকে অর্থাৎ এই যে তার মানে সফর সঙ্গী হিসেবে আমেরিকায় যাচ্ছেন, সেটা তো একটা, আমরা বারবারই আমেরিকা নিয়ে বিভিন্ন ধরনের কথা শুনি যে আমাদের সাথে আমেরিকার একটা ভালো গুড টাই আপ আছে। সেখানে গিয়ে নতুন কোনো সম্ভাবনা অথবা নতুন কোনো সমঝোতার কোনো ধরনের সম্ভাবনা দেখছেন কিনা? আমরা আশা করছি যে যেতে যেতে তারা যদি একটু নিজেরা কথা বলে কিছু তাদের বিভেদ দূর করতে পারেন, তো অবশ্যই দ্যাটস আ গুড সাইন। বাট তারপরেও বাংলাদেশের পার্সপেক্টিভে আমার মনে হয় না যে এখান থেকে আসলে কিছু আসবে, এবং এটা আসলে দিন শেষে সব জায়গার হাই আপস গুলোকেই একসাথে হতে হবে। বাট তারপরেও আমরা আশাবাদী, মানুষ কিন্তু আশা নিয়েই বেঁচে থাকে। সো বা আমরা 17 বছর ধরে আশা করছিলাম যে একটা মনস্টার পড়বে, সেই মনস্টার যখন পড়েছে, এখন আমরা আশা করতে পারি, কারণ আমাদের কিন্তু আসলে দেয়ালে পিঠ থেকে গিয়েছে। এখন আর বাংলাদেশকে এর থেকে খারাপ পর্যায়ে নিয়ে যাওয়ার আর সুযোগ নেই, এখন সবার একটু দেশকে নিয়ে চিন্তা করতেই হবে। সো আমরা আশাবাদী যে ভালো কিছু ইনশাল্লাহ হবে। আমরা সেই আশা করছে অবশ্যই। ওনার কাছে একটু যেতে চাই, আপনার কাছে কি মনে হয় যে আসলে এখানে আপনাদের দলের সদস্য মানে দলের একজন যিনি সদস্য সচিব, উনি নিজেও যাচ্ছেন, সেই জায়গা থেকে মানে আক্তার হোসেন উনি যাচ্ছেন, সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে সেখানে কি নতুন কোনো সমঝোতার জন্য যাচ্ছেন, নাকি এমনি গতানুগতিক কোনো সফর হতে যাচ্ছে এটি?
প্রথমে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষ করে মানে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাবো। এটা একটা তার যে প্রথম দিন থেকে এখন পর্যন্ত দলগুলোকে একসাথে রেখে ন্যাশনাল ক্রাইসিস অথবা ন্যাশনাল যে এখন যে সময়টা চলছে অচলায়তন, সেখানে কনসেনসাসে পৌঁছানো এবং হচ্ছে পরবর্তীতে যেন ক্যারি ফরওয়ার্ড করা যায় ওই জায়গায় নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টারই একটা ধারাবাহিকতা। আমরা কখনোই দেখিনি আগে পৃথিবীতে, মানে বাংলাদেশের ইতিহাসে, যে এটা অন্যান্য দেশে আছে, ইন্ডিয়াতেও আমরা দেখতে পাই মাঝে মাঝে, যে বিরোধী দল সহ এবং সবগুলো দলের প্রতিনিধিদেরকে নিয়ে আন্তর্জাতিক মঞ্চে যাওয়া। সেক্ষেত্রে ঐকমত্য কমিশন যেভাবে সবাইকে ডাকে, এটাও মনে করি একটা বিগার জায়গায়, বিগার স্ক্রিনে একটা একটা বড় জায়গা, যেখানে হচ্ছে জামায়াত ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এনসিপি তারা তাদের নেতারা বসতে পারবেন এবং হচ্ছে সেখানে আলাপ আলোচনা করতে পারবেন এবং দেশটাকে বাহির থেকে দেখতে পারবেন, বিশ্বমঞ্চ থেকে আবার ফিরে তাকাবেন যে বাংলাদেশকে বিশ্বমঞ্চ কিভাবে দেখতে চায়, বিশ্ববাসী কিভাবে দেখতে চায়, সেখান থেকে আমাদের কি করণীয়, সেই জায়গাটা তারা যদি অনুধাবন করতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় যে একটা কনসেনসাস সেখানে হলেও হতে পারে। আর যেটা বললেন কোনো সমঝোতা, আমরা বিশেষ করে এনসিপি সবসময় মনে করে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেক্ষেত্রে কোনো ফরেন এন্টিটির এখানে ইন্টারফিয়ারেন্স আমরা কোনোভাবেই টলারেট করব না বা হওয়ার সুযোগ দিব না। সেক্ষেত্রে আমেরিকা আমাদের গুড টাই হতে পারে, গুড অ্যালাই হতে পারে, বাট সেক্ষেত্রে আমেরিকাই সেখানে সমঝোতা করবে অথবা আমাদের ডোমেস্টিক অ্যাফেয়ার্সে তারা মানে ইন্টারফেয়ার করবে, সেটা আমরা প্রত্যাশা করি না। বরং আমরা মনে মনে করি যত যাই হোক না কেন, আমরা আমাদের যারা ন্যাশনাল পলিটিক্যাল পার্টিস গুলো রয়েছেন তারা মিলেই আছে আমরা একটা সমঝোতার দিকে আমরা যাব। তো এইটা একটি গুড অ্যাপ্রোচ এবং সেটা আমরা মনে করি সেখানে একটা আলাপ আলোচনার দ্বার হতেও পারে, যেন ওখানে একটা ইন্টিমেট জায়গায় কয়েকটা দিন একসাথে আমাদের দলের প্রধানগণ থাকবেন। সেক্ষেত্রে একটি সব ভালো সম্ভাবনা রয়েছে যে আমরা সেখানে কথাবার্তা বলে একটা পয়েন্টে আসতে পারি যেখান থেকে জাতি একটা আসার জায়গা দেখতে পারে। মানে সেই জায়গাটাকে চাপে রাখার জন্য আমরা নর্মালি দেখি যে একটা আন্দোলন মানে চলমান থাকে, একদিকে আন্দোলন একদিকে ডায়লগ, তা সেটার কোনো ধরনের কোনো ইঙ্গিত মনে হিসেবে এই আন্দোলনকে মনে করছেন কিনা? না, আমি আমি এটাকে যদি ওরা ওই ইন্টেনশনে ওই তাদের প্রতি সম্মান রেখেই বলছি, যদিও ওইরকম কোনো ইন্টেনশন থাকে, আমি জানি না হোয়াট ইজ দ্য ইন্টেনশন, তো সেক্ষেত্রে আমি মনে করি না এটা কোনো সাকসেসফুল মেথড হতে পারে অথবা এটা কোনো ভালো মেথড হতে পারে। এর থেকে ভালো হচ্ছে আমরা আলাপ আলোচনা করে দেশের স্টেক হোল্ডার যারা রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে আরো বেশি একীভূত করে মনে করি এখানেই আমাদের কনসেনসাসে আসতে হবে। আন্দোলন করে আজকে সাপোজ জামাত ইসলামের শক্তিমত্তা তো বিএনপির শক্তিমত্তা থেকে বেশি নয়, মাঠে যদি আমরা যাই তাহলে বিএনপিও যদি তাদের এই দাবি দাবাগুলো নিয়ে ডায়ালগ ছেড়ে এসে মাঠে চলে আসে, তাহলে আমরা দেখবো যে দুটো কনফ্রন্টেশন হচ্ছে। সেক্ষেত্রে জামাত ইসলামী তো দাঁড়াতে পারবে না, এটা বাস্তবতা। দাঁড়াতে পারুক আর না পারুক, কিন্তু সেটা তো এক ধরনের অ্যাম্বিগুইটি, সেটা এক ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি করে। তো সেক্ষেত্রে আমি মনে করি ইটস নট দ্য গুড মডেল যে আপনি আপনার দাবি দেওয়া এক জায়গায় আন্দোলন আলোচনা চলছে, সেই আলোচনার টেবিলকে আপনি আপনার দাবি দেওয়া পূরণের জন্য আপনি আবার ক্যাম্পাসে বা মাঠে আন্দোলন জারি রাখবেন। এটা আমার কাছে মনে হয় না। বরং মানে এটা কি আপনি ক্যাম্পাস যেহেতু বললেন যে ক্যাম্পাসগুলোতে জামাত ইসলাম সমর্থিত তাদের যে ছাত্র সংগঠন, ছাত্র শিবির, ডাকসুতে, জাকসুতে, এমনকি রাকসু নির্বাচন এবং চাকসুর আজকে তাদের প্যানেল ঘোষণা, অনেক বলা চলে যে নির্বাচনের একটা পরিবেশ, মানে সে জায়গায় নির্বাচনে একটা আয়োজন চলে আসছে, কিন্তু এই দুইটার যে ফলাফল, সেই ফলাফলে আমরা দেখলাম যে একচ্ছত্রভাবে শিবিরের যে মানে খুব বড়ভাবে জয়, সেই জয়ের কারণে কি তারা তাদের শক্তিমত্তা জানা দিতে চাচ্ছে বা এটারই প্রভাব মনে করছেন? এটা একটা আমি জানি না, এটা আসলে ডাকসু যে ইলেকশন হচ্ছে রিফ্লেক্ট করে অনেক কিছু এবং গ্রামে গঞ্জে মানুষের আলাপ আলোচনার বিষয়বস্তু অনেক কিছু এখান থেকে চেঞ্জ হয়ে গিয়েছে ইতিমধ্যে। তো আমি মনে করি ডাকসুতে যেটা হয়েছে সেটা অবশ্যই ডিউ ছিল, মেবি যেহেতু শিক্ষার্থীরা রায় দিয়েছেন এবং হচ্ছে তারা ক্রিম অফ দ্য ক্রিমস, সেক্ষেত্রে আমি মনে করি তাদের রায়কে সম্মান জানিয়ে আমরা বলবো যে সেখানে তারা হয়তো ভালো পলিটিক্স করতে পেরেছেন, প্রো স্টুডেন্ট পলিটিক্স করতে পেরেছেন সেই জায়গায়। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখছি ক্যাম্পাসগুলোতে নানাবিধ অনিয়ম এবং হচ্ছে বোর্ড সংক্রান্ত যে সকল প্রসেস, সেই প্রসেসের অনিয়মের কথা অভিযোগ আসছে। সেই অভিযোগগুলোকে আমরা ইন্টারনালি যখন আলাপ আলোচনা করেছি, বিশেষ করে ছাত্র দলের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে অনিয়মের অভিযোগ তোলা হয়েছে এবং প্রশাসনের বিরুদ্ধে একটা ঘোর ও মানে সিরিয়াস গুরুতর অভিযোগ রয়েছে যে প্রশাসন পরবর্তীতে যে অ্যাসেসমেন্ট অথবা যে কি বলা যায় ইনকোয়ারিতে সহযোগিতা করছে না, পূর্ণ সহযোগিতা করছে না। আজকেও ছাত্র দলের ভিপি প্রার্থী ছিল যিনি, উনি দাবি করেছেন যে আমরা অভিযোগগুলো দাখিল করেছি, সেখানে তারা আমাদের অভিযোগগুলো আমলে নিচ্ছেন না। সে একইভাবে জাহাঙ্গীরনগরে একই অবস্থা রয়েছে।
তো জাহাঙ্গীরনগর যে বিসি রয়েছেন ওনার কাছ থেকে আমরা শুনতে পেরেছি বা বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি উনি খুব রিলিফ ফিল করছেন যে উনি যে মানে জীবিত থাকতে পারছেন, অথবা এরকম একটা আশঙ্কার জায়গা ক্যাম্পাসগুলোতে তৈরি হচ্ছে। তো আমরা মনে করি গণতান্ত্রিক সহাবস্থান অবশ্যই বজায় রাখতে হবে সেখানে, এবং শিক্ষার্থীদের যে মূল্যবান রায় সেটাকে অবশ্যই সম্মান জানাতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ব্যাকডোরে যে পলিটিক্স গুলো হচ্ছে সেখানে ক্যাম্পাসগুলোকে আবার অস্থিতিশীল করার কোনো প্রয়াস চলছে কিনা, অথবা সেখানে সেগুলোকে আবার অস্ত্র শস্ত্র দিয়ে সে আর্মস পলিটিক্সকে ফিরিয়ে আনার কোনো প্রচেষ্টা চলছে কিনা সেগুলোতে আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, ঠিক আছে। আপনার কাছে আবার আসছে যে এই অস্থিরতা, ক্যাম্পাসগুলোর অস্থিরতা, আন্দোলন সবকিছু মিলে বিএনপি এবং জামাত যদি আবার মুখোমুখি তাদের শক্তি প্রদর্শন করতে আসেন, সেক্ষেত্রে আওয়ামী লীগের আবার আমরা সুযোগ করে দিচ্ছি কিনা? অবশ্যই সেক্ষেত্রে একটা সুযোগ আওয়ামী লীগের আসবে, যে আমাদের নিজেদের বিরুদ্ধে জামাত, বিএনপি এবং অন্যান্য দল সবাই যারা আমরা গত যুগপৎ আন্দোলনে ছিলাম তাদের মধ্যে যদি বিভেদ করা যায়, সেক্ষেত্রে আওয়ামী লীগরা ফেরার অবশ্যই একটা সুযোগ পেয়ে যাবে। দেশে একটা কেওস হবে, একটা অসাংবিধানিক শক্তি আসবে এবং দেখা যাবে আওয়ামী লীগকে রিহ্যাবিলিটেট করার একটা সুযোগ ক্রিয়েট হবে। সো অবশ্যই এই মুহূর্তে আপনি দেখেন, আমি যদি একটু বলি যে বিএনপি কিন্তু অনেক সংযমের পরিচয় দিচ্ছেন, তারা কিন্তু এখনো মাঠে নামছেন না বা নেমে কোনো ফাইট করছেন না বা ওই ধরনের স্ট্রং কোনো জবাবও দিচ্ছেন না। তো সেক্ষেত্রে জামাতের একটু সহনশীলতা দেখানোর এখন খুব প্রয়োজনীয়তা হয়ে পড়েছে, এবং আমি সবসময় ওনাদের লিডারশিপকে দেখেছি অনেক প্র্যাগমেটিক। তো সেক্ষেত্রে আমি মনে করি যে at this point of time ওনারা যে বার্গেইনটা করছেন দ্যাট ইজ ভেরি আনরিজনেবল এবং ইমপ্র্যাকটিক্যাল কনসিডারিং বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে, যে আমি আগেও যেটা বললাম যে আমার তো এখন উচ্চ কক্ষই নাই, আমি এখন নিম্ন কক্ষে পিয়ার, উচ্চ কক্ষে পিয়ার সব কিছু চেয়ে বসে আছি। এটা তো প্র্যাকটিক্যাল হতে পারে না। এবং আমি 17 বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি, আগে ভোটটা দেন। এবং আপনারা তো ভাই জাকসু অনেক জায়গায় জিতলেন, তো আপনাদের তো জনপ্রিয়তা কিছুটা আছে, তো আপনারা টেস্ট করেন, লেট পিপল ভোট ফার্স্ট, তারপর দেখা যাবে পরবর্তীতে আস্তে আস্তে এসে যখন একটা গণতান্ত্রিক সরকার আসবে তার কাছে আপনারা দাবি জানান, সেটা ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে হতে পারে। কিন্তু এট দিস পয়েন্ট অফ টাইম আমাদের যখন একটা গণতান্ত্রিক শক্তি খুব প্রয়োজন হয়ে পড়েছে, এবং আমি পার্টিকুলারলি বলবো যে এই মুহূর্তে কিন্তু দেশে ইনভেস্টমেন্ট আসছে না, অর্থনীতির অবস্থা আবার খারাপ হয়ে যাবে, কারণ আমরা শুধুমাত্র রেমিটেন্স নির্ভর হয়ে চলছি। সো আমি পার্টিকুলারলি আমার প্রফেশনের কারণে আমি অনেক বেশি আমরা ফরেন ইনভেস্টরদের নিয়ে কাজ করি, কেউ কোনো ইন্টারেস্টেডই না বাংলাদেশে এখন ইনভেস্ট করতে। তারা সবাই বলছে যে তোমাদের নির্বাচন হোক তারপরে আমরা করবো। এবং আমি ইন্টারন্যাশনাল রিলেশনশিপস দেখি, আমি পার্টিকুলারলি সব বড় বড় কান্ট্রিগুলা, ইউএসএ, ইউকে, আপনার জার্মানি, নেদারল্যান্ড, সব ফ্রান্স, সবার সাথেই কথা বলেছে, এবং ইচ এন্ড এভরিওয়ান সেড যে তোমাদের এখন ভাই আগে নির্বাচন হওয়া দরকার, কারণ এই যে সরকারটা টিকে আছে, দিস ইজ লাইক আর্টিকেল 106 এর আন্ডারে ডক্ট্রিন অফ নেসেসিটি, একটা খুব সূক্ষ্ম একটা প্রভিশনের মাধ্যমে সরকারটাকে টিকিয়ে রাখা হচ্ছে। তো এই পর্যায়ে এসে আমাদের নির্বাচন না দিয়ে অন্য কোনো কথা বলার, দাবি তোলার আমি কোনো সুযোগ আছে বলে মনে করি না। তারা আবার বলছেন যে আবারও ফ্যাসিবাদী যেন কায়েম হতে না পারে, এই কারণে তারা সংস্কারগুলো দাবি করছেন। সে কারণে বিএনপি আবার আওয়ামী লীগের মতো করে তারা নিজেদেরকে ফ্যাসিবাদমূলক আচরণে নিয়ে যেতে পারেন। তাদের সহকারী সেক্রেটারি জেনারেল উনি আজকের বক্তব্য নিয়ে কথাটা বললেন। সেক্ষেত্রে আবারও ফ্যাসিবাদ হওয়ার আশঙ্কা তারা করছেন যদি এই সিস্টেমটা থাকেন, এই কারণে তারা এটা সংস্কারের দাবি করছেন। আপনার কাছে কি মনে হয়? এই সিস্টেম সংস্কার হবে কি হবে না সেটার দায়িত্ব তো জনগণের, সেটার দায়িত্ব তো পার্টিকুলার কোনো পলিটিক্যাল পার্টি। তারা বলছেন যে গণভোট দেওয়ার জন্য নির্বাচনের আগেই সেটা চান, এখন বিএনপি বলছেন যে তারা এখানেও তো আপনার অনেক কনস্টিটিউশনাল জটিলতা আছে। এখানে এখন কোনো পার্লামেন্ট নাই, আমাদের গণভোট যেটা 1990-91 সালে হয়েছিল সেই প্রভিশনও আর এক্সিস্ট করে না। সো এখানে এত যে ইন্ট্রিকেসি এই মুহূর্তে আমি মনে করি যে এটা আননেসেসারি। আমরা আমাদের পার্টির পক্ষ থেকেও আমরা মনে করি যে এখন প্রথম এবং প্রধান আমাদের সবার উচিত নির্বাচনের দিকে যাওয়ার, নিজের জনপ্রিয়তা টেস্ট করার। হ্যাঁ, পরবর্তীতে বিএনপি কি হবে বা অন্য কোনো দলও যদি ক্ষমতায় আসতে পারে, তো মানুষের ইয়ে তো আমরা জানি না। 90s-এ আপনি চিন্তা করেন, 90s-এ কয়টা মানুষ ভেবেছিল যে বিএনপি ক্ষমতায় আসবে? শেখ হাসিনা ওয়াজ ভেরি সুপার কনফিডেন্ট যে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। সো মানুষকে তাদের ভোটটা দেওয়ার সুযোগ দিন, আগেই আকাশ কুসুম চিন্তা করে। এখন আমি তো বাংলাদেশকে কালকেই চাইলে জার্মানি বানাতে পারবো না, ফ্রান্স বানাতে পারবো না। আমাদের ডেমোক্রেসি নেই। আমাদের মানুষকে তাদের ভোটাধিকারটা এবার দেওয়ার সুযোগ করে দিয়ে আস্তে আস্তে আমরা প্রপার সংস্কারের দিকে যেতে পারবো। এখন জামাতের মতো একটা দল খালি, বা একটা দল এবং সাথে ছোট ছোট 6টা দল, এরকম 7টা দল মিলে আমরা যদি খালি বলতে থাকি যে আমার এই সংস্কার লাগবে, এই সংস্কার লাগবে, এবং সবগুলো ইসলামী দল, সবগুলো একটা প্যাটার্ন। মাহবুব ভাই যেটা বললেন যে
বিএনপি যদি এখন মাঠে নামে সেই ফোর্সের সাথে তো জামাত ফাইট করে পারবে না, কিন্তু সেই ফাইটে সুযোগ পেয়ে যাবে ফ্যাসিবাদের দোসররা, যে আবার কিভাবে এটার মধ্যে এন্টার করে একটা অসাংবিধানিক শক্তি অথবা তারা নিজেরাই আবার ক্ষমতা দখল করার একটা সুযোগ পেয়ে যাবে। সো সেই সুযোগটা কিন্তু জামাত এবং তার সাথে যারা আছেন তারা করে দেওয়ার একটা সুযোগ করে দিচ্ছেন। তারা ষড়যন্ত্র নিজেরা করছেন না, কিন্তু ষড়যন্ত্রের পার্ট হয়ে যাবেন যখন এরকম কোন একটা দেশে অস্থিতিশীল পরিস্থিতি ক্রিয়েট হবে। আপনার কাছে কি মনে হয় আসলে এই বিষয়টা সবাই যেহেতু বুঝতে অনেকেই যেহেতু বুঝছেন, সেক্ষেত্রে জামাত কেন এটা করছেন? তারা কি বিষয়টা না বুঝে করছেন নাকি না তাদের এই ক্ষেত্রে কোনো ইন্টেনশন কাজ করছে? আমি ওরকম ভাবে কোনো কিছু এখনই বলতে পারবো না, ইট ইজ টু আর্লি টু সে, বাট আমি মনে করি তাদেরকে আরো বেশি প্র্যাকটিক্যাল এবং প্র্যাগমেটিক হওয়াটাই এই মুহূর্ত সময়ের দাবি। তারা অনেক বেশি কনফিডেন্স গেইন করেছেন নানাবিধ কারণে, নানা ফ্যাক্টরের কারণে। স্টিল ক্যাম্পাস পলিটিক্স এবং ন্যাশনাল পলিটিক্স একটু পার্থক্য রয়েছে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আরো বেশি তৃণমূলকে অ্যাসেসমেন্ট করে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে অ্যাসেসমেন্ট করতে হবে। সে জায়গায় আমরা এনসিপি মনে করি যে আমরা প্রথম থেকেই অভ্যুত্থানের পর থেকে আমরা বলেছি বাংলাদেশের তিনটা জরুরি, ইমিডিয়েট জরুরি তিনটা বিষয় রয়েছে। একটা হচ্ছে সংস্কার, সেটা হচ্ছে যে সকল ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়ে গিয়েছে সে সকল ইনস্টিটিউটগুলো সংস্কার, তার মধ্যে সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি এবং হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো যেগুলো হচ্ছে রাষ্ট্রের জন্য খুবই জরুরি, নির্বাচন কমিশন, তারপর হচ্ছে বিচার বিভাগ, এগুলোকে সংস্কার করা প্রয়োজন। দ্বিতীয় বিষয় হচ্ছে বিচার নিশ্চিত করা প্রয়োজন। তো সংস্কারের প্রশ্নেই প্রায় সবগুলো দলমত নির্বিশেষে প্রায় ৮৬টার বেশি বিষয়ে আমরা ঐক্যমত রয়েছি। ফান্ডামেন্টাল যে যেটাকে বলে আমরা হচ্ছে সংবিধানের মৌলিক সংস্কার, সেগুলোর বিষয়ে এখনো পদ্ধতিটা কি হবে সেটা নিয়ে এখন হচ্ছে ডায়ালগটা চলছে। তো আমরা দেখি যে এখনো যেহেতু ডায়ালগ চলমান রয়েছে, সব পক্ষগুলো কোন জায়গায় পৌঁছাতে পারে, আমরা আশা রাখি আমরা সবাই মিলে একটা সুন্দর জায়গায় পৌঁছাতে পারি। আমরা গতকালও দেখলাম যে প্রেস সচিব বলেছেন যে আসলে ১২১টা সংস্কার, মৌলিক সংস্কার তারা চিহ্নিত করেছে, সেই জায়গা থেকে ইতিমধ্যে ২৪টা বাস্তবায়ন হয়েছে, আরো ১৪টা বাস্তবায়নের কাছাকাছি। তা সেক্ষেত্রে তো সঠিকভাবেই যাচ্ছে, কিন্তু এই সময় এসে আবারও যদি এই মানে অস্থিতিশীলতার যে কার্যক্রম, সেটা কি কোনো কিছু ইঙ্গিত করছে? অবশ্যই ইঙ্গিত করছে। আমি এটা আমার আলোচনার মধ্যে বলছি যে এটা অবশ্যই একটা কি বলা যায়, অসাংবিধানিক শক্তিকে এবং হচ্ছে ফরেন এন্টিটিকেও সুযোগ করে দিতে পারে। বিকজ বাংলাদেশ খুবই স্ট্র্যাটেজিক্যাল জায়গায় অবস্থান করেছে। সেখানে আপনি যদি সাউথ এশিয়ার রাজনীতিকে দেখেন, সেখানে নেপাল ভালনারেবল পজিশনে রয়েছে, ইন্ডিয়াতে ইন্টারনাল বিভিন্ন ধরনের ভালনারেবিলিটি রয়েছে, মায়ানমার ভালনারেবল পজিশনে রয়েছে, শ্রীলঙ্কাকে আমরা ভালনারেবল হতে দেখেছি, মালদ্বীপের সম্ভাবনা রয়েছে। সুতরাং একমাত্র জায়গা যেটা বাংলাদেশ এখন হচ্ছে পিসফুলি এখনো পর্যন্ত কন্টিনিউ করছে। সুতরাং এখানেও এক ধরনের প্লট সাজানো হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়েতে, এখানে সম্ভাবনা রয়েছে। সুতরাং আমাদের যারা আমাদের ডোমেস্টিক যে সকল অ্যালাইজ রয়েছে বা ডোমেস্টিক যে সকল পার্টিস বা এন্টিটি রয়েছে, সেগুলোর মধ্যে খুবই কশাস এবং প্র্যাগমেটিক রাজনীতি করা উচিত, প্র্যাগমেটিক সিদ্ধান্ত নেওয়া উচিত। তাহলেই কেবল আমরা যে দক্ষিণ এশিয়ার যে ভূরাজনৈতিক বাস্তবতা, সেই বাস্তবতায় আমরা যেই সংকটের আশঙ্কা করছি, সেখান থেকে আমরা মনে হয় আমাদের নিজেদেরকে সেফ রাখতে পারবো। সে জায়গায় আমরা এনসিপি মনে করছি যে এই দুইটা বিষয়ের বিচারের ক্ষেত্রে সরকারের প্রণিধানযোগ্য অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি, সেজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। সংস্কারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সরকারের রিপোর্ট বা সরকারের প্রচেষ্টা চলমান রয়েছে, সেক্ষেত্রে কিছু ত্রুটি রয়েছে। আমরা দেখছি কখনো কখনো সরকার কোনো একটি দলের দিকে হেলে পড়ছে, সেখানেও আমরা সরকারকে বা ঐক্যমত্য কমিশনকে মাঝে মাঝে সমালোচনা করি, গঠনমূলক সমালোচনা করি। আমরা মনে করি এটাই হওয়া উচিত। রাস্তার থেকে ডায়ালগের জায়গাটায় আমরা উই হ্যাভ সিন এনাফ ভায়োলেন্স ইন দ্য, আমরা দেখেছি রাস্তায়। সুতরাং এখানে আলোচনার টেবিলেই আমরা মনে করি সমাধানের জায়গা। আর তৃতীয় হচ্ছে ইলেকশনটাকে আমরা মনে করি খুবই জরুরি, কারণ হচ্ছে গত ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্য অনেকগুলো দাবি দাবার মধ্যে একটি গ্রহণমূলক, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন আমরা দাবি করেছি। সেটা মানুষের, জনগণের প্রাণের দাবি। সেক্ষেত্রে নির্বাচন অবশ্যই হবে, কিন্তু নির্বাচন হওয়ার আগে যে সকল বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি, লাইক এবার পার্লামেন্টটা হবে দ্বিকক্ষ বিশিষ্ট, যেটাতে সবাই ঐক্যমত হয়েছে, এবং পিআর এর ব্যাপারে, উচ্চকক্ষের ব্যাপারে বিএনপি এখনো মনে হয় ফুল কনসেন্ট বা সম্পূর্ণ একমত হতে পারেনি। আমরা মনে করি বিএনপিও সেখানে পৌঁছাবে, আমরা আশা রাখি বিএনপির কাছে। তো সে জায়গায় উচ্চকক্ষ নির্বাচন এবং যে সকল বিষয়গুলো, আমরা কিন্তু এখন খুব স্বাভাবিক সিচুয়েশনও নেই, আবার খুব ক্রিটিক্যাল সিচুয়েশন আমরা আছি। তো সেই জায়গা থেকে এটা কেবলমাত্র নির্বাচনের মধ্যে দিয়েই ক্ষমতার পালা বদলেই সমাধান হবে না, বরং আমাদের নির্বাচনের আগে আমাদেরকে অনেকগুলো বিষয়ে ঐক্যমত পৌঁছাতে হবে এবং অনেকগুলো বিষয়ে আমাদেরকে সমাধানে পৌঁছাতে হবে, না হলে জটিলতাগুলো রয়ে যাবে। সেই জটিলতাগুলো থাকলে তাহলে কি ফেব্রুয়ারি ইলেকশন নিয়ে আপনারা মানে আশাবাদী কিনা, যে তাহলে তো ফেব্রুয়ারি পার হবে কিনা?
আমরা ফেব্রুয়ারি বিষয়ে আশাবাদী। আমরা তো ইতিমধ্যে আমরা বলেছি নির্বাচন ডিসেম্বরেও হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু এই জুলাই সনদের আইনি ভিত্তি এবং হচ্ছে গণপরিষদের ইলেকশনের কথা আমরা যেটা বলছি সেটা হলো ফেব্রুয়ারিতেও ডিসেম্বরেও হতে পারে। এটা তো নির্বাচনের টাইমলাইন এটা নিয়ে তো অনেকেই বলছেন যে নির্বাচনের আগে বা নির্বাচনের দিন, আবার বিশেষ করে বিএনপি তারা বলছেন যে নির্বাচনের পর। আপনারা নির্বাচনের পর সাপোর্ট করছেন কিনা? কোনটা? এই যে আপনারা জুলাই সনদ এবং এই ক্ষেত্রে যে গণভোটের কথা বলছেন। না, বিএনপি আমাদেরকে কনফিডেন্স দেওয়ার চেষ্টা করছে যে তারা হচ্ছে কথা দিচ্ছে, তারা অঙ্গীকার করছে, কিন্তু বাস্তবায়নের গ্যারান্টি তারা দিতে পারছেন না, এটা সালাউদ্দিন ভাই বলেছেন। বাস্তবায়নের গ্যারান্টি কেউ দিতে পারবে কিনা হ্যাঁ, এই সময়? তো সেই জায়গা থেকে আমাদের সন্দেহ রয়ে যায়, কারণ আমরা 96 দলীয় যে জোট, তারপর 90 আমরা দেখেছি বিশেষ বঙ্গের অনেকগুলো কারণ এবং হচ্ছে এই পার্টিগুলোই সেখানে জড়িত ছিল। সেই জায়গায় আমরা মনে করি অনেক বিষয়গুলো সমাধান হওয়া, আমরা খুবই রিজনেবল, আমরা খুবই প্র্যাগমেটিক। সেই জায়গা থেকে আমরা মনে করি যে সকল বিষয়ে ঐক্যমত আমরা অলরেডি পৌঁছেছি সেগুলোকে আইনি ভিত্তি দিয়ে এই সরকারের অধীনে সেগুলো বাস্তবায়ন হওয়া উচিত এবং সম্ভব। ধন্যবাদ আপনাদেরকে এখানে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আগামী পর্বে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।